আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হলো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,6, বি বিন্দুর স্থানাঙ্ক -3,5, সি বিন্দুর স্থানাঙ্ক -2, -3, ডি বিন্দুর স্থানাঙ্ক 4, -4, ই বিন্দুর স্থানাঙ্ক p,3। এই যে বিন্দুগুলো এ বি সি ডি ই 5টা বিন্দু, এই বিন্দুগুলো হলো একটি পঞ্চভুজের শীর্ষবিন্দু। কিসের পঞ্চভুজের। একটি পঞ্চভুজের শীর্ষবিন্দু হচ্ছে এই এ বি সি ডি ই। আচ্ছা, পঞ্চভুজ মানে 5টা বাহু আছে, এমন একটা চিত্র, এমন একটা ক্ষেত্র যার 5টা বাহু আছে। ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু থাকে, ত্রিভুজ। চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু থাকে, চতুর্ভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে 5টা বাহু থাকে, পঞ্চভুজ। তো এখানে পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। ক নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করলো হাফ ঢাল বিশিষ্ট এবং সি বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এমন একটা সরল রেখা যেই সরল রেখাটার ঢাল হচ্ছে হাফ 1/2, আর ওই সরল রেখাটা সি বিন্দু দিয়ে যাচ্ছে। এই যে একটা বিন্দু, তার নাম হচ্ছে সি। তো একটা সরল রেখা এই বিন্দুটা দিয়ে গিয়েছে। তো এই যে সরল রেখাটা তার ঢাল হচ্ছে হাফ, আর সরল রেখাটা সি বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে সি বিন্দুগামী। আমাদেরকে বলছে এই সরল রেখাটার সমীকরণ নির্ণয় করো। তো যখন ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, এই যে সি বিন্দু -2, -3, যখন ঢাল দেওয়া থাকে এবং একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন যদি সরল রেখার সমীকরণ বের করতে বলে, যেই সূত্র রয়েছে y - y1 = m × x - x1, সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই সরল রেখার সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে চলেন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি সমাধানে চলে আসি। সি বিন্দুর স্থানাঙ্ক উদ্দীপক থেকে লিখে ফেললাম, আর ঢাল হাফ প্রশ্নেই বলা আছে। তাহলে হাফ ঢাল বিশিষ্ট সি বিন্দুগামী সরল রেখার সমীকরণ y - y1 = m × x - x1। এখন কথা হচ্ছে এই যে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, আমরা বলবো না এটা x এর মান, এটা y এর মান, না, আমরা বলবো এটা x1 আর এটা y1 এর মান। এটা x1 এর মান, এটা y1 এর মান। আর ঢালকে বলা হয় m। ঢালকে কি বলা হয়? m, মানে ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা x1 এর মান, এটা y1 এর মান। তাহলে শুধু x এর মান আমরা জানি না, শুধু y এর মান আমরা জানি না। এই মানগুলোই মূলত, মানে এই x এবং y, এই চলকটাই মূলত ওই সমীকরণটার মধ্যে রয়ে যাবে। আমরা যতবার বিন্দু আনবো ওই সমীকরণের মধ্যে বসাবো, রেজাল্ট পেয়ে যাব। যতবার আমরা চলকের মান আনবো ওই সমীকরণে বসাবো, রেজাল্ট পেয়ে যাব। তো এই xy মূলত সেই সমীকরণের মধ্যে রয়ে যাবে। এদের মান আমি জানি না, এদের মান এক এক সময় এক একটা হবে। এই মুহূর্তে -2 এটা হচ্ছে x1 এর মান, -3 এটা হচ্ছে y1 এর মান। তো ওই হিসাবে আমরা এখন মানগুলো বসাবো। y এর মান তো জানি না, y1 এর মান হচ্ছে -3। তো -3 এখানে বসাইতে যাব। কথা হচ্ছে -3 যখন বসাবো, আগে থেকেই তো সামনে একটা মাইনাস আছে, এটা সূত্রের মাইনাস। তো এই -3 যখন আমি এখানে বসাইতে যাব, আগে থেকে যে মাইনাস আছে, তাহলে মাইনাসে +3। এবার m এর মান, m মানে হচ্ছে ঢাল, ঢালের মান হাফ। x এর মান আমি জানি না, x এভাবেই থাকবে। এরপরে হচ্ছে -x1, তাহলে x1 এর মান -2, x1 এর মান -2। এখন এই -2 যে বসাইতে যাব, আগে থেকেই সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে +2। ওকে, তাহলে y + 3 = ½ × x + 2। এবার আমরা ক্যালকুলেশনটা করে দিই। এই যে হাফ এখানে গুণ আকারে রয়েছে, এই হাফ যখন এই সাইডে আসবে, হ্যাঁ, এই হাফ এখানে গুণ, এই সাইডে আসলে ভাগ। এই যে আমি দেখাই, একটু এখানে লিখে দেখাই, y + 3, এই যে হাফ এখানে গুণ, এই সাইডে আসলে হবে ভাগ, তাহলে ভাগ হাফ।
ইকুয়াল টু এক্স প্লাস টু, এই যে এখানে আমাদের এক্স প্লাস টু আছে, তো ওয়াই প্লাস থ্রি, এই হাফটা উল্টায়া গুণ হবে, তাহলে এই যে মানে ভাগটা উল্টায়া গুণ হবে, তাহলে ভাগের পরে যে হাফ আছে সে উল্টায়া যাবে, এক্স প্লাস টু, তাহলে হবে 2y প্লাস 6 ইকুয়াল টু এক্স প্লাস টু। তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা কাজ করতে পারি, এই পাশকে ফাঁকা করে দিলাম, এক্স প্লাস টু, এই 2y যখন ওই সাইডে যাবে মাইনাস 2y, প্লাস 6 যখন ওই সাইডে যাবে মাইনাস 6, তাহলে 0 ইকুয়াল টু এক্স মাইনাস 2y প্লাস 2 মাইনাস 6 ক্যালকুলেশন করলে মাইনাস 4। এই পুরো জিনিসটাকে আমরা সুন্দর করে লিখে দিতে পারি, অতএব এক্স মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখেন এক্স মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, কারণ একই সঙ্গে আমরা সম্পূর্ণটার জায়গা পরিবর্তন করে দিছি, বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেছি, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসছি, একটা সরাই নেই, পুরাটাকে সরাই ফেলছি, পক্ষ পরিবর্তন করে ফেলছি, এই জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তো আমরা সমীকরণটা পেয়ে গেলাম, এই যে সমীকরণ পেয়ে গিয়েছি। তো হাফ ঢাল বিশিষ্ট এবং সি বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। জাস্ট এই সূত্রতে বসাই দিলেই অঙ্কটার সমাধান হয়ে গেল। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য। এখানে বলা হয়েছে যদি উদ্দীপকের বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত হয় এবং চতুর্ভুজ ACDE এর ক্ষেত্রফল ত্রিভুজ ACD এর ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক বের করো। ই বিন্দুর স্থানাঙ্ক বের করো বললো কেন? কারণ আমরা যদি ই বিন্দুর দিকে তাকাই, ই বিন্দুর স্থানাঙ্ক হিসাবে আছে p,3, তাহলে পি এর মান তো আমরা জানি না, পি তো একটা চলক, তাহলে পি এর মান তো আমাদের জানা নাই। এই জন্যই মূলত তারা আমাদেরকে বলছে ই বিন্দুর স্থানাঙ্ক বের করো, ওই পি এর মানটা নির্দিষ্ট করে বের হয়ে যাবে ওই পি এর মান। এখানে আসেন আগের কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। উদ্দীপকের বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত, অর্থাৎ আমরা জানি যে যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাই একটা সূত্র আছে হাফ মডুলাস, তখন ত্রিভুজের ক্ষেত্রফল বললে x1 y1 x2 y2 x3 y3 x1 y1, চতুর্ভুজের ক্ষেত্রফল বললে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 এরপরে x1 y1। এই সূত্র দিয়ে যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাই তখন বিন্দুগুলো অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত হইতে হয়, বিপরীত দিকে ঘুরতে হয়। ঘড়ির কাঁটা সাধারণত এইভাবে করে ঘুরে, তাই না? এইভাবে করে ঘুরে, সাধারণত কি এইভাবেই তো ঘুরে, ঘড়ির কাঁটা এইভাবে করে ঘুরে। কিন্তু এই অঙ্কটা করতে গেলে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হবে। ঘড়ির কাঁটা যায় এইভাবে করে, আর এই বিন্দুগুলো যাবে এইভাবে করে, হ্যাঁ এইভাবে করে যাবে, অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এইভাবে করে ঘুরবে। এইভাবে না যে এ বি সি ডি, না না না, এ বি সি ডি ই এইভাবে করে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এই কথা বলে দিছে। এবার আমাদেরকে চতুর্ভুজ ACDE, বি বাদ দিছে, কিন্তু বি বাদ দিছে, বি বিন্দু বাদ দেওয়া হয়েছে। চতুর্ভুজ ACDE এটার ক্ষেত্রফল চতুর্ভুজ ACD এর ক্ষেত্রফলের দ্বিগুণ। কথাটা কি বলছে? চতুর্ভুজের ক্ষেত্রফলটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এরপরে আমরা লিখব প্রশ্ন মতে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল গুণ 2। কারণ চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান না, সমান হবে কখন? যখন আমি ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করব। ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে যেই ফলাফল আসবে সেটি হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান, সেটি হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। এই কথাটা যখন আমরা বলবো সমান চিহ্ন দিয়ে, তখন এক পর্যায়ে ওই পি বিন্দুর মান আমাদের সামনে চলে আসবে। চলেন কথাটা না বাড়িয়ে অঙ্কটা করে ফেলি। চতুর্ভুজ ACDE এর ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে বি বিন্দু দরকার নাই নাকি? বি বিন্দুর আপাতত দরকার নাই। ACDE ACD এই দুইটার ক্ষেত্রফলটা আমরা এখন বের করে ফেলি। আমরা যেই বিন্দুগুলো আমাদের দরকার আমরা তাদেরকে লিখে ফেললাম, ACDE তাদের স্থানাঙ্কগুলো লিখলাম। এবার চতুর্ভুজ ACD এর DE এর ক্ষেত্রফল বের করব হাফ মডুলাসের ভিতরে। এইবার সবাই একটু খেয়াল করি, এইটাকে আমরা বলবো x1 y1, যেহেতু এ আগে আছে, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এইভাবে করে আমরা পরিচয়টা ব্যবহার করব এখানে। তাহলে হাফ মডুলাসের ভিতরে x1 y1 x2 y2 x3 y3 x4 y4
x1 y1টা আবার বসাইতে হবে। আচ্ছা কেন বসাইতে হবে জানেন? কেন বসাইতে হবে? হ্যাঁ আপনারা জানেন, তাও একবার একটু বলি। সেটি হচ্ছে ধরেন এটা হচ্ছে এ বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু। আমরা যেই বিন্দুর কাছেই যাব এখানে তার স্থানাঙ্ক লিখব। আমরা প্রথমে এই বিন্দুর কাছে আসলাম, সবাই খেয়াল করেন কিন্তু, আমরা প্রথমে এই বিন্দুর কাছে আসলাম, তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বসাই দিলাম 4 6। এবার এই বিন্দুর পরে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা সি বিন্দুর কাছে আসলাম। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কিন্তু আমি ই এর কাছে চলে যেতাম, আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, এই জন্য সি এর কাছে আসছি। আচ্ছা সি বিন্দুর কাছে আসছি, তাহলে আমি সি বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। এবার সি এর পর আমি ডি বিন্দুর কাছে আসছি, এবার ডি বিন্দুর স্থানাঙ্ক আমি লিখলাম। এবার ই বিন্দুর কাছে আসছি, ই বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। বলেন চতুর্ভুজ কি তৈরি হইছে? না, এখনও চতুর্ভুজ তৈরি হয় নাই। আমাকে এখন এখান থেকে এ বিন্দুর কাছে ব্যাক করতে হবে। যখন আমি এই বিন্দুর কাছে ব্যাক করব তখন এটা চতুর্ভুজে রূপান্তরিত হবে। তাহলে এই যে আমি পুনরায় এই বিন্দুর কাছে আসলাম, তো পুনরায় আমি এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো। আমি যার কাছে যাব তার বিন্দু আর কি তার স্থানাঙ্ক এখানে বসাবো। তাহলে আমি যেহেতু এই বিন্দুর কাছে আবার আসছি, তাহলে আমি এই বিন্দুর স্থানাঙ্ক আবার বসাবো। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এই হচ্ছে বিষয়। এবার যেই নিয়ম, এই 4 দ্বারা নিচেটাকে গুণ করি -12, -2 -4 গুণ দিলে হয় -8 হয় 8। আরেকটা কথা সেটি হচ্ছে হাফ, এই যে x1 y1 x2 y2 x3 y3, তারপরে x4 y4 x1 y1। দেখেন x দিয়ে যখন আমরা গুণ করব, x দিয়ে যখন আমরা গুণ করব তখন রেজাল্টগুলোকে যোগ করে করে লিখতে হবে, রেজাল্টগুলোকে যোগ করে করে লিখতে হবে। আর যখন আমরা y দিয়ে গুণ করে লিখব, y দিয়ে গুণ করে লিখব, y দিয়ে গুণ করে লিখব, তখন আমরা রেজাল্টগুলোকে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়ে লিখব। এটা হচ্ছে নিয়ম, যে আমি যখন উপর থেকে x দিয়ে যখন আমি গুণ করা আরম্ভ করি তখন সেগুলো যোগ করব, আর y দিয়ে যখন আমি গুণ করা আরম্ভ করি তখন সেগুলো বিয়োগ দিয়ে লিখব। ওকে, মূল কথা বলা হয়ে গেল। তাহলে 4 আর -3 গুণ দিলে -12, সামনে প্লাস চিহ্ন থাকলেও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। -2 -4 গুণ দিলে হয় 8, তো সামনে প্লাস চিহ্ন। 3 4 12, সামনে প্লাস চিহ্ন। 6p, সামনে প্লাস চিহ্ন। ওকে, শেষ। এই পর্যন্ত হয়ে গেছে। এগুলো x দিয়ে গুণ করা হয়েছে, এগুলো x দিয়ে গুণ করা হয়েছে। এবার y দিয়ে গুণ করার পালা। তো এখন y দিয়ে যখন গুণ করতে যাব তো সেই ক্ষেত্রে কী বসবে? মাইনাস বসবে না? মাইনাস বসবে না? তো 6 দিয়ে যখন আমি -2কে গুণ দিই -12 হয়। আচ্ছা আমি -12 বসাইতে যাব, আর আগে থেকে সূত্রের মাইনাস সামনে ছিল, তাহলে -12 যখন বসাইতে যাব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই যে প্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। খেয়াল করেন, সূত্রের হিসাবে এখানে মাইনাস বসবে, কারণ আমি এখন y দিয়ে গুণ করব, মাইনাস বসবে। সো 6 দিয়ে এটাকে গুণ দিলে হয় -12, সেটা বসাইতে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ওই প্লাসটাই আপনারা উপরে দেখতেছেন এই যে এখানে। এবারে এখানে একই কাজ, -3 আর 4 গুণ দিলে -12, কিন্তু আগে থেকে যে সামনে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে +12। এখানের মধ্যে -4p, আগে থেকে যে সামনে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে +4p। এখানের মধ্যে 3 4 12, দেখেন এখানে মাইনাস চিহ্ন দিছে, কেন দিছে? ওই যে সূত্র। তো এখন 3 4 12 আর সূত্রের মাইনাস সামনে। বর্গ একক, একক শব্দটা এখানে চলে আসছে। একক শব্দটা এই যে এটার পাশে বসবে আর কি, বর্গ একক। ওকে, যেহেতু ক্ষেত্রফল বের করতেছি বর্গ একক লিখলাম। এবার জাস্ট ক্যালকুলেশনটা করেন, সহজ হিসাব। ক্যালকুলেশন করলে হাফ মডুলাস 20 + 10p। এবার আমরা যদি হাফ, দেখেন হাফ এখানে গুণ আকারে আছে, তো আমরা হাফ দিয়ে যদি এটাকে গুণ করে দিই, হাফ দিয়ে 20কে গুণ দিলে 10, হাফ দিয়ে 10pকে গুণ দিলে 5p। দেখেন সবাই একটু খেয়াল করেন, 20 + 10p ডিভাইডেড বাই হাফ, এই যে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, হাফ দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ। তো 2 দিয়ে 20কে যদি আপনি ভাগ করেন তাহলে হবে 10, 2 দিয়ে যদি এই যে 10pকে ভাগ করেন তাহলে হবে 5p। ঠিক আছে, 10 + 5p মানে হাফ দিয়ে গুণ করলাম পুরাটা। তাহলে চতুর্ভুজ ACDE এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 10 + 5p। এবার আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, যার কথা প্রশ্নে বলা হয়েছে। ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল। তো যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে 4টা মান বসবে, কারণ ত্রিভুজের 3টা বিন্দু, এজন্য 3টা মান, আর প্রথম মানটা আবার রিপিট বসে। কেন বসে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তাহলে হাফ মডুলাস দিয়ে A এর মান, C এর মান, D এর মান
আবার পুনরায় এ এর স্থানাঙ্ক বর্গ একক। ক্যালকুলেশন আপনারা ইতিমধ্যে পারবেন ইনশাআল্লাহ। এই যে ক্যালকুলেশন করব আমরা, তো ক্যালকুলেশনটা করে লিখে দিলাম। যোগ বিয়োগ করার পরে রেজাল্ট আসলো 60, হাফ দিয়ে 60কে গুণ করেন তাহলে রেজাল্ট আসে 30, রেজাল্ট আসে কত 30। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ একক, ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ একক। প্রশ্নে বলা ছিল চতুর্ভুজের ক্ষেত্রফল, প্রশ্নে বলা ছিল চতুর্ভুজের ক্ষেত্রফল হলো ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। চতুর্ভুজের ক্ষেত্রফল হলো ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে 30, তাকে ডাবল করলে হয় 60, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল 60। তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মতে। কি লিখব? প্রশ্ন মতে, আমার মতে না, প্রশ্ন মতে। প্রশ্ন মতে চতুর্ভুজের ক্ষেত্রফল হলো ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। মানগুলো বসাই দিই, ক্যালকুলেশন করি। আমরা পি এর মান পেয়ে গিয়েছি কত? 10। তাহলে পি এর মান হচ্ছে 10। পি এর মান কত? 10। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক উদ্দীপকে বলা ছিল পি, 3। তো এখন তো আমরা পি এর মান পেয়ে গেছি 10, তাহলে আমরা লিখব 10,3। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হলো 10,3। শেষ আমাদের খ নাম্বার প্রশ্ন। আমরা এখন যাব গ নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসছে। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কটা কইরেন ইনশাআল্লাহ। এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। আপনারা জানেন যে চতুর্ভাগ হচ্ছে 4টা। এই হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো আমাদেরকে তারা বলতেছে যে এবিসিডি চতুর্ভুজটা, সবাই একটু খেয়াল করেন, এখানে একটু দেখাই যে এখানের মধ্যে সবাই একটু খেয়াল করেন। এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো এখন আপনি এ বিন্দুর মান, এবিসিডি বলছে না, এবিসিডি, তো আপনি এ বিন্দুর স্থানাঙ্ক বসাইলেন, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক বসাইলেন। এবার আপনি এদেরকে যোগ করে দেন, এদেরকে যোগ করে দেন, এ বি সি ডি, ঠিক আছে, যোগ করে দেন এ বি সি ডি। তাহলে একটা চতুর্ভুজ হবে কি না? একটা চতুর্ভুজ হয়ে যাবে, একটা চতুর্ভুজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন একটা চতুর্ভুজ হইল। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা চতুর্ভুজ হইল। এটা এখানে ওদের দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এ বি সি ডি আমরা বিন্দুগুলো বসাইলাম, একটা চতুর্ভুজ পাইলাম। তো এখন এবিসিডি চতুর্ভুজটা কিন্তু 4টা চতুর্ভাগের মধ্যেই প্রবেশ করছে। দেখেন এই প্রথম চতুর্ভাগের মধ্যেও তার কিছু অংশ আছে, দ্বিতীয় চতুর্ভাগেও আছে, তৃতীয় চতুর্ভাগেও আছে, চতুর্থ চতুর্ভাগেও আছে। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এবিসিডি চতুর্ভুজটা যে দেখা যাচ্ছে তার যতটুকু অংশ প্রথম চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল বের করার জন্য। এবার সবাই ভালো করে খেয়াল করেন, প্রথম চতুর্ভাগে কোন অংশটুকু রয়েছে? এই যে এই অংশটুকু প্রথম চতুর্ভাগে রয়েছে, এই অংশটুকু প্রথম চতুর্ভাগে রয়েছে। এ বি সি ডি যেই বড় চতুর্ভুজটা দেখতেছেন তার এই অংশটুকু প্রথম চতুর্ভাগের ভিতরে রয়েছে। আমাদেরকে বলছে তোমরা এতটুকুর ক্ষেত্রফলই বের করবা, তোমরা এই অংশটুকুর ক্ষেত্রফলটাই বের করো। তাহলে চলেন আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে ফেলবো। কিভাবে করে বের করতে পারি, কিভাবে করে সবাই দেখেন। এটা বের করার জন্য আমরা যেই কাজটা করব, এইখানে যেই বিন্দুটা আছে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটার মধ্যে যেই বিন্দুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব। এই যে এই বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বের করার চেষ্টা করব। এখানে যেই বিন্দুটা আছে তার স্থানাঙ্ক খুঁজে বের করার চেষ্টা করব। এটা সহজ, এটা সহজ। এটা যেহেতু মূল বিন্দু, তো মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 হয়, এটা আমরা সবাই আগে থেকেই জানি, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। তো এই বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বের করব, এটার স্থানাঙ্ক অলরেডি আমাদের জানা হয়ে গেছে, আর এই বিন্দুর স্থানাঙ্ক আমরা খুঁজে বের করব। তাহলে আমাদের মূলত এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্কটা দরকার, কারণ এটা তো আমরা জানি, যে এটা তো জানি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আগে থেকেই প্রশ্নে বলা আছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন খুঁজে বের করব।
এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা খুঁজে বের করব। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বের করার পরেই আমরা এটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো হাফ মডুলাসের যেই সূত্রটা রয়েছে সেইটা প্রয়োগ করে। এখন কথা হচ্ছে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে করে বের করতে পারি? দেখেন এ বিন্দু আর বি বিন্দু একটা রেখা না, বলেন? এই যে এবি রেখা, এবি সরল রেখা, তো এই যে এবি সরল রেখাটা আমরা তার সমীকরণ বের করব। আমি মুখে মুখে আগে পুরো কথাটা একটু বলে নিতে চাচ্ছি। আমি যখন মুখে মুখে পুরো কথাটা বলে নিব না, তখন অঙ্কটা যখন পিডিএফ থেকে দেখাবো আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আমি ধাপে ধাপে কথাগুলো বলতেছি। প্রথমত এ বি সি ডি চতুর্ভুজটা আমরা গ্রাফ পেপারের মধ্যে এঁকে ফেলবো, গ্রাফ পেপারের মধ্যে, ছক কাগজের মধ্যে। এবার সেখান থেকে আমরা দেখব যে ওয়াই অক্ষের কোন বিন্দুতে আমার এই চতুর্ভুজটা ছেদ করলো, এক্স অক্ষের কোন বিন্দুতে আমার এই চতুর্ভুজটা ছেদ করলো। আমি এখন তাদের মান বের করার জন্য কাজ করতে থাকব। কিভাবে করব? এবি একটা সরল রেখা, এখন এবি সরল রেখা আমরা তার সমীকরণ বের করব। সমীকরণের সূত্র আমরা সবাই জানি, তো এবি এ এর মানও জানি, বি এর মানও জানি, তাহলে আমরা সমীকরণ বের করতে পারবো খুব সহজেই। সমীকরণ বের করার পরে ওই সমীকরণে আচ্ছা এই বিন্দুর স্থানাঙ্ক যে আমরা বের করতে চাই, এই বিন্দুটা কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপরে না? এই বিন্দুটা কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপরে। আচ্ছা ওয়াই অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর এক্সের মান 0 হয়। ওয়াই অক্ষের উপর অবস্থিত প্রতিটি বিন্দুর এক্সের মান 0 হয়। ওয়াইয়ের মান ভিন্ন ভিন্ন, ওয়াইয়ের মান ভিন্ন ভিন্ন, কিন্তু এক্সের মান 0। কারণ এক্সের মান 0 না হইয়া অন্য কিছু যদি হইতো তাহলে এই বিন্দু তো এখানে থাকতো না, হয় সে ডানে যাইতো অথবা সে বামে যাইতো। এক্সের মান 0 হওয়ার কারণে সে এই ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে। তাহলে এখানে এক্সের মান 0 আমি জানি। ওই সমীকরণ যে একটু আগে বের করলাম এবিকে ব্যবহার করে, ওই সমীকরণে এক্সের মান 0 বসাই দিলে ওয়াইয়ের মান চলে আসবে। এক্সের মান 0 বসাই দিলে ওয়াইয়ের মান চলে আসবে। তাহলে আপনি এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবেন। এরপরে এখানেও আমরা সমীকরণ ব্যবহার করব। আর যদি দেখি যে অন্য কোনো রাস্তা আছে যে এটা সমান্তরাল রেখা, মনে করেন যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এইটা, তাহলে তো কোনো কাজই করতে হবে না। সেটা কি? এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে ওয়াইয়ের মান 0 আর এক্সের মান কত হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হইলে অন্যান্য বিন্দুতে এক্সের মান যত হয় এখানেও এক্সের মান তত। কথাটা আপনারা যখন আমি অঙ্কটা করে দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন চলেন আমরা অঙ্কটা করে ফেলি। হ্যাঁ, আমরা অঙ্কটা করে ফেলি। আমরা গ নম্বর অঙ্ক করতে গিয়ে এ বি সি ডি বিন্দুর স্থানাঙ্কগুলো নিয়ে আসলাম উদ্দীপক থেকে। এবার এ বি সি ডি বিন্দুর স্থানাঙ্কগুলো বসাই দিই এখানে। হ্যাঁ, একদম হিসাব করে করে বসাবো, আপনারা হিসাব করে করে বসাবেন ইনশাআল্লাহ। দেখেন এ এর মান 4,6, মূল বিন্দু এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মূল বিন্দু থেকে আমরা যদি মূল বিন্দু থেকে আমরা যদি 4 ঘর ডানে যাই তাহলে এক্সের মান 4, 6 ঘর উপরে উঠি তাহলে ওয়াইয়ের মান 6। তাহলে মূল বিন্দু থেকে 4 ঘর ডানে এক্সের মান 4, 6 ঘর উপরে ওয়াইয়ের মান 6। এই হচ্ছে সেই বিন্দুটা, এটা হচ্ছে সেই বিন্দুটা। আমি এখান থেকে একটু দেখাই, দেখেন। তাহলে এই হচ্ছে এক্সের মান 0, এটা না তো, এটা না, এই যে কোনো সমস্যা নাই। এখানে 4 ঘর ডানে গেলে এক্সের মান 4, 6 ঘর উপরে উঠলে ওয়াইয়ের মান 6। আলটিমেটলি এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু 4,6। এবার বি বিন্দু -3,5। তাহলে যেহেতু -3, তাহলে মূল বিন্দু থেকে 3 ঘর বামে আসবে আর 5 ঘর উপরে উঠবে। তাহলে এখান থেকে 5 ঘর উপরে উঠলো, ঠিক আছে। এই যে এখান থেকে মূল বিন্দু থেকে 3 ঘর বামে, 5 ঘর উপরে, এই যে এখানের মধ্যে আসলো, ঠিক আছে। তাহলে বি বিন্দু -3,5। এবার সি বিন্দু -2,3, মূল বিন্দু থেকে 2 ঘর বামে, 3 ঘর নিচে, এই হচ্ছে সি বিন্দু -2,3। ডি বিন্দু 4,-4, তাহলে মূল বিন্দু থেকে 4 ঘর ডানে এবং 4 ঘর নিচে, তাহলে এই হচ্ছে 4 ঘর নিচে, যেহেতু মাইনাসে আছে 4 ঘর নিচে, তাহলে ডি এর মান 4,-4। তাহলে সেই ক্ষেত্রে এ বি সি ডি আমরা বিন্দুগুলো বসিয়ে একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এ বি সি ডি একটা চতুর্ভুজ। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এ বি সি ডি চতুর্ভুজটা আপনারা পাইলেন, হ্যাঁ, এ বি সি ডি চতুর্ভুজটা পেলেন। এখানের মধ্য থেকে যতটুকু অংশ এই প্রথম চতুর্ভাগের মধ্যে আছে ততটুকুর
ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই প্রথম চতুর্ভাগের মধ্যে যতটুকু অংশ রয়েছে তার ক্ষেত্রফলটা বের করব। আর এটা বের করার জন্য আমাদেরকে এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এটার মান আমরা আগে থেকেই জানি 0,0। তাহলে এটার মান বের করব, এটার মান বের করব। আচ্ছা এটার মান বের করতে গিয়ে এবি এই রেখাটার সমীকরণ বের করব। চলেন এবি রেখার সমীকরণ বের করি। এবি রেখার সমীকরণ বের করি। কোন সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে? কোন সূত্র অ্যাপ্লাই করা হয়েছে? আচ্ছা আগে আমি এবির মানটা আগে লিখে নিই। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3 নাকি? 4,3 না? কত? এ বিন্দুর স্থানাঙ্ক 4,6। এ বিন্দুর স্থানাঙ্ক 4,6। তারপরে তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা বসাই নিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বসাইলাম। আমি নিজে লিখলাম আর কি, আপনাদের লিখতে হবে না, আমি এমনি এই হিসাবের সুবিধার্থে লিখলাম যাতে করে বারে বারে পিডিএফটা উঁচা নিচা করতে না হয়। তো এ বি রেখার সমীকরণ আমরা বের করতে চাই। সমীকরণের সূত্র কি? x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। ওই হিসেবে এখন মানগুলো এখানে বসাই দেব। তাহলে x - x1, তাহলে আমরা এখানের মধ্যে এটাকে বলবো x1 y1 x2 y2। চলেন মানগুলো বসাই দিই, সমীকরণটা চলে আসবে আমাদের সামনে। তাহলে x - x1, x1 এর মান 4 বসাইলাম, ডিভাইডেড বাই x1 - x2, তাহলে x1 হচ্ছে 4 মাইনাস x2, এই যে -3 বসাইতে যাব। এখন কথা হচ্ছে সূত্রতে মাইনাস আছে আর x2 নিজেও ঋণাত্মক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিনা বলেন? এই যে প্লাস। কথাটা আবার একটু খেয়াল করেন, মাইনাস তারপরে x2। আচ্ছা x2 এর মান কত? -3। তো এই -3কে আমি এখানে বসাইতে যাব, আগে থেকে এখানে মাইনাস আছে আর এখনকার মাইনাসে মাইনাসে +3। y - y1, y1 হচ্ছে 6, y1 - y2, y1 - y2। চল ক্যালকুলেশন করি। 4 আর 3 যোগ করলে 7, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর গুণন করলে 1 দিয়ে গুণ করলে x - 4, 7 দিয়ে গুণ করলে 7y - 6 7 42। 7y এই সাইডে আনেন, -7y, -42 এই সাইডে আনেন, +42, +42 আর -4 ক্যালকুলেশন করলে +38। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা পেয়ে গেলাম x - 7y + 38 = 0। এই যে সমীকরণটা পেলাম এটা কার সমীকরণ? এটা হচ্ছে এবির সমীকরণ। কার সমীকরণ? এবির সমীকরণ। এখন এই সমীকরণের মধ্যে এবি রেখার যে কোনো একটা বিন্দুর কোনো একটা মান যদি আমি বসাই আরেকটা মান চলে আসবে। দেখেন আমি কি বলতে চাইতেছি, সেটা হচ্ছে এই যে এবি রেখাটা আপনারা দেখতেছেন, এটার সমীকরণ এইমাত্র আমরা বের করলাম না? বের করলাম। আমি চাচ্ছি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে। এখন কথা হচ্ছে এই বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত, আর y অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর x এর মান 0 হয়। এটা নির্দিষ্ট, এটা ফিক্সড। y অক্ষের উপর অবস্থিত এই বিন্দুর এখানে x এর মান 0, এই বিন্দুর এখানে x এর মান 0, y এর মান ভিন্ন হইতে পারে, x এর মান 0, y এর মান ভিন্ন হইতে পারে, x এর মান 0, y এর মান ভিন্ন হইতে পারে, x এর মান 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর x এর মান 0। এখন y এর মান বের করার পালা, এখন y এর মান বের করার পালা। তাহলে x এর মান 0 আমরা এখানে বসাবো, x এর মান 0 আমরা এখানের মধ্যে বসাবো। তাহলে 0 - 7y + 38 = 0। এই যে আমরা বসিয়েছি, এই যে দেখেন আমরা বসিয়েছি x এর মান 0। তাহলে সেই ক্ষেত্রে 7y = 38 কীভাবে করে? -7y + 38 = 0। 38 থাকলো, -7y ওই সাইডে চলে গেল, এটাই তো 7y = 38, এটাই তো লেখা হয়েছে। এবার 7 গুণ ওই সাইডে গেলে ভাগ হয়, তাহলে y এর মান আমরা পেলাম 38 / 7। y এর মান কত পেলাম? 38 / 7। ওকে ফাইন। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক 0,38 / 7। আমরা এখানের মধ্যে ই বিন্দুটা নিজেরা ধরে নিছি, আমরা এখানের মধ্যে এই ই বিন্দুটা ধরে নিছি যে এই যে এখানের মধ্যে এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু। হ্যাঁ, আমরা এখান থেকে ই বিন্দুটা না ধরে নামটা অন্য কোনো নাম দিতে পারতাম, আমরা এখান থেকে নামটা অন্য কোনো নাম দিতে পারতাম, কারণ যেহেতু উদ্দীপকের মধ্যে ABCDE ই নামে কোনো একটা বিন্দু রয়েছে, তাহলে ই বিন্দুর নামটা না দেওয়াটাই ভালো হবে, আমরা অন্য কোনো নাম দিতে পারি। ওকে,
আচ্ছা, তাহলে আমরা অন্য কোনো নাম এখানের মধ্যে ব্যবহার করব। আপনারা অন্য কোনো নাম এখানের মধ্যে দিয়েন, এ বি সি ডি, তারা করছি কই সিরিয়ালে ব্যবহার করে ফেলছে, এ বি সি ডি ই এফ। আপনারা অন্য কোনো নামকরণ কইরেন। আপনি এখানে এ বি সি ডি, ই যেহেতু উদ্দীপকে আছে আপনি এফ দিতে পারেন, জি দিতে পারেন, এফ জি, ঠিক আছে, এফ জি। তো একটা কাজ করি, এখানে যেহেতু এফ আছে, কোনো আর ভেজাল না বাড়াই, এখানে আমাদের জি দিয়ে দিই। চলেন এখনই দিয়ে দিই, এখনই আপনাদের সামনেই দিয়ে দিই। এটা হচ্ছে জি, ই না দিয়ে আমরা এখানে জি ব্যবহার করতে পারি। আচ্ছা, ওকে, তাহলে এটা জি হিসাবেই থাকবে। তাহলে এই জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আপনারা আশা করি যারা ভিডিওটা দেখতেছেন সবাই বুঝতে পারতেছেন। আমরা এখানের মধ্যে জি বিন্দু ব্যবহার করব, জি, ই এর জায়গায় জি দিব, ঠিক আছে, ই এর জায়গায় জি দিব। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম, জি বিন্দুর স্থানাঙ্ক কত? 0,38/7। জি বিন্দুর স্থানাঙ্ক 0,38/7। আচ্ছা, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল। প্রথম চতুর্ভাগে যেই অংশটুকু প্রবেশ করেছে তার জি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেছে। মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 আগে থেকেই আমরা জানি। আর এফ বিন্দুর স্থানাঙ্ক এখন আমাদের বের করার পালা। এখন এফ বিন্দুর স্থানাঙ্ক বের করতে গিয়ে একটা মজার জিনিস আছে, সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এফ বিন্দুর স্থানাঙ্ক যে আমরা বের করতে চাই, আচ্ছা এ বিন্দু আর ডি বিন্দু যোগ করলে একটা রেখা পাওয়া যায়, ঠিক কিনা? এ বিন্দু আর ডি বিন্দু যোগ করলে একটা রেখা পাওয়া যায়, আর এই রেখাটা এক্স অক্ষকে এফ বিন্দুতে ছেদ করেছে। এডি নামের রেখাটি এক্স অক্ষকে এফ বিন্দুতে ছেদ করেছে। খেয়াল করে দেখেন সবাই খুব মনোযোগ দিই। এ বিন্দুর স্থানাঙ্কতে এক্সের মান 4, ডি বিন্দুর স্থানাঙ্কতে এক্সের মান 4। এ বিন্দুর স্থানাঙ্কতে এক্সের মান 4, ডি বিন্দুর স্থানাঙ্কতে এক্সের মান 4। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এডি রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। এডি রেখাটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থান করতেছে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থানকারী কোনো একটা রেখার যে কোনো জায়গাতে ওই রেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর এক্সের মান আর কি এখানের মধ্যে এক্সের যেই মান আছে সেটাই হবে। আমি কথাটা আবারও ক্লিয়ার করতেছি। এডি নামের যেই রেখাটা এটি ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থান করতেছে। তো সেই ক্ষেত্রে তাহলে এটি হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হলে ওই সমান্তরাল রেখাটির উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্সের মান হবে ওই রেখাটার অন্য বিন্দুতে এক্সের যেই মান সেটা। তাহলে দেখেন এই বিন্দুতে এক্সের মান 4, এই বিন্দুতে এক্সের মান 4, তাহলে একদম কনফার্ম, এটা নিশ্চিতভাবে এই বিন্দুতে এক্সের মান 4 হবে, অন্য কোনো মান হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই, কোনোভাবেই না। তাহলে এটার মান হবে 4। তাহলে এই বিন্দুতে এক্সের মান 4, এবার ওয়াইয়ের মান লাগবে নাকি? আচ্ছা দেখেন তো এই বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থান করতেছে? এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। আর এক্স অক্ষের উপর অবস্থানকারী যে কোনো বিন্দুর ওয়াইয়ের মান 0 হয়। এক্স অক্ষের উপর অবস্থানকারী যে কোনো বিন্দুর ওয়াইয়ের মান 0 হয়। তাহলে এই বিন্দুর ওয়াইয়ের মান 0। তাহলে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। আমাদের অঙ্ক এখন শেষ হয়ে যাবে। আমাদেরকে বলা হয়েছিল এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগের মধ্যে রয়েছে তার ক্ষেত্রফল বের করার জন্য এ জি ও এফ। এ জি ও এফ, আমি কিন্তু এখানে জি বলতেছি, হ্যাঁ, এ জি ও এফ, এ জি ও এফ, এ জি ও এফ, এইটার ক্ষেত্রফল আমরা এখন বের করে দিব। কিভাবে বের করব? ওই যে হাফ মডুলাসের মধ্যে এ বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক, x1 y1, x2 y2, x3 y3, x4 y4, x1 y1। মানটা বসায় দেন, অঙ্কটা শেষ। অঙ্কটা শেষ। এই বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি সবাই 0,0 নাকি? জানি না ও বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ জি ও এফ এই চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা বের করব এখন। তাহলে সব কিছু হয়ে গেল, সব কিছু শেষ। অবশেষে আমাদের অঙ্কটা শেষ হইল। এখানে আমাদের কথাটা বেশি বলা লাগছে, বেশি বলা লাগছে এই গ নাম্বারে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যতটুকু বুঝাবো সর্বোচ্চ ভালো করে বুঝাবো ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে। তো এখন দেখেন আমরা বললাম এডি রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ায় এক্সের মান 4 হবে,
এডি রেখাটি এক্স অক্ষকে এফ বিন্দুতে ছেদ করায় ওয়াই এর মান 0 হবে। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক 4,0, এফ বিন্দুর স্থানাঙ্ক 4,0। তাহলে এবিসিডি চতুর্ভুজের এ জি ও এফ, ই দেখলে আমি এখন জি বসাই দিব, কারণ আমি ওটা ওখানে জি বলতেছি, হ্যাঁ, কারণ ই তো উদ্দীপকে আছে, এই জন্য ওটা এখানে বলতেছি না। এ জি ও এফ অংশটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, অতএব এ জি ও এফ চতুর্ভুজের ক্ষেত্রফল, এ জি ও এফ চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1 ক্ষেত্রফল তো বর্গ একক। তাহলে ইতিমধ্যে আপনারা যেহেতু খ নাম্বার অঙ্ক করেছেন ওখানেও অনেকখানি কথাবার্তা বলেছি, তাহলে এখানে মনে আমার রিপিট করার দরকার নেই। 4 দিয়ে এটাকে গুণ, হ্যাঁ আমরা 4 দিয়ে এটাকে গুণ করতে পারি, 4 দিয়ে এটাকে গুণ, তারপরে প্লাস 0 দিয়ে এটাকে গুণ, 0 দিয়ে গুণ, 4 6 24, এই যে সবগুলো প্লাস আকারে আছে। এবার এখান দিয়ে 6, এই যে ওয়াই এর মান দিয়ে যখন গুণ করব তখন সব মাইনাস হবে। 6 দিয়ে 0কে গুণ -0, এটা দিয়ে 0কে গুণ -0 -0 -0, কারণ ওই যে সূত্রের মাইনাস বসাইছি আর কি আমরা। আচ্ছা, তাহলে গুণগুলো করে ফেললাম। ক্যালকুলেশন করলে হাফ মডুলাস 320/7 বর্গ একক, কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে 160/7 বর্গ একক, 160/7 বর্গ একক। এখন 160কে 7 দিয়ে ভাগ করলে 22.86 বর্গ একক বের হয়, 22.86 বর্গ একক বের হয়। আমরা প্রায় লিখলাম কারণ দশমিকের পরে আরও অনেকগুলো মান আছে, তাহলে আমরা বলতে পারি 22.86 বর্গ একক প্রায়। এবিসিডি চতুর্ভুজের যে অংশ, এই যে দেখেন এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল আমরা পেলাম 22.86 বর্গ একক। এবং প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে বলবো, এই গ নাম্বার প্রশ্নে যেটা বলা হলো, যেই প্রশ্নটা করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আপনারা এটা খুব ভালো করে বাসার মধ্যে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং আমিও এই গ নাম্বার অঙ্কটা বুঝাইতে গিয়ে অনেক বেশি পরিমাণে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি এটা রিপিট করলাম না, যেহেতু এটা ভিডিও আকারে থাকবে, আপনারা এটা বারে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের এই যে সৃজনশীল প্রশ্নটা, এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল। আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করলাম। প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে, স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।